সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডেসিমাল টু হেক্সাডেসিমাল রিয়েল নাম্বারের ক্ষেত্রে। ডেসিমাল টু হেক্সাডেসিমাল রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা এবং ফ্র্যাকশনাল বা ভগ্নাংশ দুটোকে একসাথে নিয়ে আলোচনা করব। এর পূর্বের ক্লাসে আমরা ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্সনের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টিজার ভ্যালুর কনভার্সনের ব্যাপারটা দেখেছিলাম। এই ক্ষেত্রে আবার ইন্টিজার ভ্যালুর কনভার্সন এবং ফ্লোট ভ্যালু বা ফ্র্যাকশনাল ভ্যালু অর্থাৎ রিয়েল নাম্বারের কনভার্সনটাও দেখব। একটা উদাহরণ এখানে প্রথমে নেওয়া হলো। ধরা যাক নাম্বার হলো 962,962.0021। এটা যেহেতু ডেসিমাল নাম্বার সিস্টেমে রয়েছে তাই এর বেস অবশ্যই 10 আমাকে লিখতে হবে। এই নাম্বারটাকে আমাকে ধরা যাক নিয়ে যেতে হবে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে, অর্থাৎ যে নাম্বার সিস্টেমের বেস হলো 16। এখানকার ইউনিক ডিজিট আমরা এর আগের আলোচনাতে জেনেছিলাম 0 টু এফ। এফ রিপ্রেজেন্ট করছে ভ্যালু বা মান 15কে, অর্থাৎ এই নাম্বারের ক্ষেত্রে আমরা দুটো কনভার্সন অর্থাৎ ডেসিমাল টু হেক্সের ইন্টিজার পার্ট, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি 962, এবং ফ্র্যাকশনাল পার্ট যেটা রয়েছে 0.0021। এই দুটো কনভার্সন ডেসিমাল ভ্যালুটাকে হেক্সাডেসিমালে কিভাবে নিয়ে যাব সেটা আমরা এখানে করে দেখব। প্রথমে আমরা ইন্টিজার পার্টটা নিয়ে চিন্তা করি, অর্থাৎ ইন্টিজার ভ্যালু। ইন্টিজার ভ্যালু এখানে কত রয়েছে? 962। যেহেতু আমরা ডেসিমাল ভ্যালুটা, এটা ডেসিমাল ভ্যালু, আমি এখানে প্রত্যেকটা আইটেমের জন্য লিখে বোঝানোর চেষ্টা করছি যাতে সুবিধা হয় বুঝতে। ডেসিমাল ভ্যালুটাকে যে নাম্বার সিস্টেমে নিয়ে যাওয়া হবে সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে ভাগ করতে হয়। যেহেতু এখানে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে ডেসিমাল নাম্বারটাকে কনভার্ট করা হবে, তার বেস 16 হওয়ার দরুন আমাকে 962কে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 16 যেটা দিয়ে আমরা ভাগ করছি এটা হচ্ছে বেস অফ দি নাম্বার সিস্টেম in which the decimal number will be converted. The des number will be converted. এই একটা জায়গা ঠিক করে বুঝতে পারলে অন্যান্য নাম্বার সিস্টেমের ক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবার কথা নয়। তার মানে অন্য সময় অন্য নাম্বার সিস্টেমের ক্ষেত্রে যদি একইভাবে ডেসিমাল থেকে আমরা অন্য নাম্বার সিস্টেমে নিয়ে যেতাম, তাহলে ওই ডেসিমাল ভ্যালু বা ডেসিমাল নাম্বারটাকে ওই নাম্বার সিস্টেমের বেস দিয়ে ভাগ করতে হবে যে নাম্বার সিস্টেমে আমরা ডেসিমাল নাম্বারটাকে নিয়ে যেতে চাইছি। সেটা অক্টাল হলে 8, বাইনারি হলে 2, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি 16। সেই কথাটাই এখানে আমি বলেছি, এটা ভালো করে বুঝে নিতে হবে যে এই 16 বা এখানে যদি 8 থাকে বা এখানে যদি আমার 2 থাকে, তাহলে সেটা হলো বেস অফ দি নাম্বার সিস্টেম in which the decimal number, here the given number is 962, the decimal number will be converted. আশা করি ক্লিয়ার হলো। এবার আমরা জানি
ভাগ করার পরে আমাদের কোশেন্ট অর্থাৎ ভাগফল এবং রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষকে বিশেষ করে মাথায় রাখতে হবে। সেই জন্য ডান দিকে রিমাইন্ডারটাকে রাখলাম 16। 16কে যদি আমি কোশেন্ট হবে 60, 16 গুণ 6 আমরা গুণ করার ক্ষেত্রে সহজে করতে পারি। প্রথমে 16টাকে ভেঙে নিতে পারি 10 প্লাস 6, 10-এর সাথে 6-এর গুণ করলে 6 10-এ 60, ডান দিকে শূন্যের জন্য হয়ে যাবে 600। একইভাবে 6 বাকি থেকে গিয়েছিল, এই গুণটাকে আমরা মনে মনেই করতে পারবো। 6 6 36, তার ডান দিকে একটা শূন্য, তার মানে এই গুণটাকে আমরা সহজে এখানে একবার দেখি, যেটাকে মনে মনে করার চেষ্টা করছি। 16 গুণ 60 ইকুয়াল টু আমরা লিখতে পারি 10 প্লাস 6 গুণ 60। তার মানে ব্যাপারটা আসবে 6 দিয়ে গুণ করলে 60কে 10 দিয়ে, আর এখানে আসলো 6 6 36, 360 ইকুয়াল টু এলো 600 300 900, 960। এটা আমরা সহজে করতে পারি এবং মনে মনে করে নিলাম। 962, 960, 60 কোশেন্ট, অবশিষ্ট কত থাকবে? রিমাইন্ডার হবে এখানে আমার 2। এবার আবার 16 দিয়ে আমরা এই প্রসেসটা কতক্ষণ পর্যন্ত করতে থাকবো? অর্থাৎ প্রথমে ডেসিমেল ভ্যালুটাকে ভাগ করলাম বেস দিয়ে, ভাগ করার পরে যে ভ্যালুটা এলো সেই ভ্যালুটা যদি কোশেন্টের ভ্যালু 0 চলে আসে তাহলে স্টপ করে দেব এবং আপওয়ার্ড ডিরেকশনে রিমাইন্ডারে যে ভ্যালুগুলো এসেছে সেই ভ্যালুগুলোকে কালেক্ট করে আমরা মানটাকে নির্ণয় করতে পারবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত না কোশেন্ট বা ভাগফল 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে পরবর্তী কোশেন্টকে আবার সেই বেস দিয়ে এখানে 16 ভাগ করতে হবে। তাহলে এখানে এখনও কোশেন্ট 0 আসেনি। প্রসেসগুলো আমরা আগেও দেখেছিলাম, আবারও বলে দেওয়া হচ্ছে যাতে রিক্যাপিচুলেশন হিসেবে মাথায় সহজে চলে আসে এবং মনে রাখতে সুবিধা হয়, পরবর্তীতে কোনো প্রকার অসুবিধা না হয় মান নির্ণয় করার ক্ষেত্রে। 16 দিয়ে আমরা 60কে ভাগ করব। 3 16 48, 4 16 64 বেশি হয়ে যাবে। 48 থেকে আমার এখানে মান হয় 12, কিন্তু আমরা 48 2 50 10 12 আমরা লিখতে পারবো না, লিখতে হবে আমাদের সি। ব্র্যাকেটে আমরা মানটাকে লিখলাম বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি সি দিয়ে যেটা ডিনোট করা হলো সেটা হচ্ছে ভ্যালু 12 ইন হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইউনিক ডিজিট, এখানে আবার লিখব হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা ইউনিক ডিজিট কি জানতাম? 0 to F। F কখন আসছে? যখনই 0 to 9 পর্যন্ত যাচ্ছে সেগুলোর ইউনিকনেস থাকছে ডিজিটের, কিন্তু এ দিয়ে আমাদের 10 মানটাকে, এটা হলো ডিজিট আর এটা হলো তার করেসপন্ডিং ভ্যালু ইন কেস অফ হেক্সাডেসিমাল। বি এর ক্ষেত্রে কি আসছে? 11, সি এর ক্ষেত্রে আসছে 12, ডি 13 ভ্যালু, ই 14 ভ্যালু অ্যান্ড এফ ভ্যালু হলো 15। 0 to 15 দ্যাট ইজ ইকুয়াল টু 16। তো আমরা এখানে সি লিখব যেহেতু মানটা এসেছিল 12। এইবার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা চিন্তা করছি কোশেন্ট কিন্তু এখনো 0 হয়নি। যেহেতু কোশেন্ট 0 হয়নি
আমাদের সঙ্গে সঙ্গে আবার 16 দিয়ে ভাগ করার চেষ্টা করতে হবে। অ্যাকচুয়ালি যদি আমরা ইন্টিজার ভ্যালু চিন্তা করি, পূর্ণ সংখ্যা, তিনটে জিনিস পূর্ণভাবে যদি ভাগ করে দিতে হয় 16 জনের মধ্যে, সেটা কখনোই পসিবল না। সে তিনটে পেন আছে, পেন ভেঙে দেওয়া সম্ভব নয়। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি চিন্তা করছি একইভাবে, তিনটে পেন 16 জনের মধ্যে কোনোভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা সম্ভব নয়। কাজেই আমরা ডিস্ট্রিবিউট না করে এখানে কোশেন্ট লিখব 0 এবং রিমাইন্ডার বা ভাগশেষ চলে আসবে 3। কোশেন্ট যখনই আমাদের 0 চলে এলো তখনই স্টপ দ্য প্রসেস, স্টপ দ্য ইটারেটিভ মেথড। ইটারেটিভ মেথডও আগে বলেছি, ইটারেটিভ মেথড হচ্ছে আগের একটা প্রসেসের ভ্যালু নিয়ে আবার প্রসেস কন্টিনিউ করছে, দেন আবার একইভাবে জিনিসটাকে কন্টিনিউ করতে থাকবে, বাট উইথ আ সার্টেন ক্রাইটেরিয়া বা কোনো রকম একটা প্যারামিটার সেট করা হবে, সেই প্যারামিটারের উপরে বেস করে প্রসেসটা একটা টাইমে স্টপ হবে। সেম প্রসেস রিপিট হচ্ছে উইথ আ সার্টেন ক্রাইটেরিয়া। স্টপ দ্য ইটারেটিভ মেথড বা প্রসেস। আপওয়ার্ড ডিরেকশনে আমরা ভ্যালুগুলোকে কাউন্ট করব। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি 962 এই পার্টে আমরা লিখতে পারি 3C2। পয়েন্টের পরে কোনটা আসছে এখনো পর্যন্ত কিন্তু আমরা বের করিনি, দুটোকে একসাথে আমার লিখতে হবে। এখন আমি লিখলাম না, পয়েন্টের পার্টটাকে আমি কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। অর্থাৎ আমরা এখানে কি দেখতে পেলাম? আমরা এখানে দেখতে পেলাম যে একটা রিয়েল নাম্বার যেখানে ফ্র্যাকশনাল পার্ট রয়েছে ইন্টিজারের সাথে, ডেসিমাল নাম্বার যেটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে গিয়ে প্রথমে ইন্টিজার ভ্যালুটার ডেসিমাল টু হেক্সা কনভার্সন কমপ্লিট করলাম। এবার আমরা চলে যাব সেকেন্ড পার্ট, অর্থাৎ ফ্র্যাকশনাল ভ্যালুটা ডেসিমাল ভ্যালুটাকে হেক্সাডেসিমালে কিভাবে আমরা কনভার্ট করব। একই প্রসেস অন্যান্য নাম্বার সিস্টেমে ডেসিমাল থেকে কনভার্ট করার সময় ফ্র্যাকশনালে যা করেছিলাম এখানেও তাই, শুধুমাত্র বেস ভ্যালু চেঞ্জেস। আবার করে দেখা যাক কিভাবে আমরা কনভার্সনটা করতে পারি। এবার আমরা ফ্র্যাকশনাল পার্টটাকে কনসিডার করি, যেটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাইছি। আমরা যে মানটা নিয়েছিলাম, যে রিয়েল নাম্বারটা, সেখানে ফ্র্যাকশনাল পার্টটা ছিল, আমি নাম্বারটাকেই পুরো আবার এখানে লিখছি 962.0021 বেস 10। আমরা এখানে দেখতে পেয়েছি ইন্টিজার ভ্যালু যেটা 962 ছিল ডেসিমেলে, সেটা আমাদের হেক্সাডেসিমেলে চলে এসেছে 3C2 বেস 16। আমরা এখনই শুধু এই পার্টটাকে লিখব না, কাজেই 36C2 পয়েন্ট এরপরে এই ঘরটাকে আমরা ফাঁকা রাখছি, রেখে আমরা বেসটা লিখে দিলাম 16। এই ফাঁকা রাখা জায়গায় আমরা মানটা পার করব, অর্থাৎ 0.0021 আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা যেটা ফলো করি সেটা হলো ফ্র্যাকশনাল পার্টটাকে আমি শর্টে লিখলাম ফ্র্যাকশনাল পার্টটাকে আমরা বেস দিয়ে গুণ করব। বেস অফ দি নাম্বার সিস্টেম, base of the number system in which এটা ফ্র্যাকশনাল কি ভ্যালু না ডেসিমাল ভ্যালু, শর্টে লিখলাম ফ্র্যাকশনাল ডেসিমাল ভ্যালু। এটাকে আমরা মাল্টিপ্লাই করছি কি দিয়ে? বেস অফ দি নাম্বার সিস্টেম ইন হুইচ দ্য ডেসিমাল নাম্বার উইল বি কনভার্টেড। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না, কারণ আমরা আগেই এই জিনিসটা করেছি। অর্থাৎ 0.0021 ফ্র্যাকশনাল ভ্যালুটাকে আমরা নিলাম, এটাকে আমরা বেস দিয়ে মাল্টিপ্লাই করব, 16 যেহেতু বেস।
ডেসিমেলের ফ্র্যাকশনাল ভ্যালুকে যদি আমরা অন্য কোনো নাম্বার সিস্টেমে নিয়ে যেতে চাইতাম তাহলে সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে আমাদের একইভাবে মাল্টিপ্লিকেশন করতে হবে। আশা করি এই জিনিসটা আগের নাম্বার সিস্টেমের কনভার্সনগুলোর ক্ষেত্রেও মনে পড়ছে, কিভাবে আমরা করেছিলাম সেইটাই আর একবার রিক্যাপ এখানে করা হলো। তার মানে 16, 8, 2 যাই এখানে থাকুক না কেন, এই 16-এর জায়গায় সেটা হলো বেস অফ দি নাম্বার সিস্টেম in which the decimal number will be converted. এখান থেকে আমরা কি কি জিনিস কনসিডার করব? একটা হচ্ছে প্রোডাক্টটা, গুণফল। প্রোডাক্টের সাথে সাথে আমাদের কনসিডার কি করতে হবে? ফ্র্যাকশনাল ভ্যালুটা বা রিয়েল ভ্যালুটা, আমি এই ক্ষেত্রে রিয়েল লিখলাম। আর একটা কি? ইন্টিজার পার্ট, আইএনটি লিখলাম। এবার আমরা এই ইটারেটিভ প্রসেস, এটাকে লিখছি IT1। এই ইটারেটিভ প্রসেসটাকে কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব? এই ইটারেটিভ প্রসেসটাকে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব কতগুলো এক্সেপশনাল কেস স্টাডিজও বলা হয়েছিল, সেই কেস স্টাডিজগুলোকে এই মুহূর্তে মাথায় রাখতে হবে। মিলে যাবেই, অর্থাৎ আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে যখন প্রোডাক্ট আমরা ডিটারমাইন করব এই সব ক্ষেত্রে, তখন এই ইটারেটিভ প্রসেস আমাদের স্টপ করতে হবে ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল বা রিয়েল নাম্বারের জায়গায় প্রোডাক্টের পরে যদি 0 চলে আসে। যদি 0 না আসে, যদি 0 না আসে তাহলে আমাকে কন্টিনিউ করতে হবে ইটারেটিভ প্রসেসটা, আগের ভ্যালুটাকে আগের ইটারেটিভ প্রসেস থেকে ভ্যালু নিয়ে গিয়ে। এবং যখন রিয়েল ভ্যালু 0 চলে আসবে তখন আমরা ইন্টিজার ভ্যালুটাকেই ডাউনওয়ার্ড ডিরেকশনে কাউন্টিং করব এবং ভ্যালুটাকে ডিটারমাইন করব। আমরা অবশ্যই করে দেখব। আমি মনে রাখার এবং মনে করার জন্য পুরনো জিনিসটাই বলছি আবারও। এখানে করে দেখার সময় আবারও ব্যাপারটা আশা করি মাথায় চলে আসবে। আর কেস স্টাডিজের কথা যেটা শুরুতেই বললাম, সেই ক্ষেত্রে কেস স্টাডিজটাকেও মাথায় রাখতে হবে যে সব ক্ষেত্রেই ভগ্নাংশের মান 0 নাও আসতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত নাম্বার এক্সামে দেওয়া হয় না আসার সম্ভাবনাই বেশি। যদি সেটা হয় তাহলে আমরা বলেছিলাম কেস স্টাডিজ হিসাবে এক্সেপশনাল কেস আমরা একদম সোজা সাপটা মনে রাখবো, 5টা থেকে 7টা ইটারেটিভ প্রসেস করে এন্ড করে দেবো একটা। কেস স্টাডিজ নাম্বার 2, এগুলো সব হলো যখন রিয়েল বা ফ্র্যাকশনাল ভ্যালুটা 0 আসছে না তখন। কেস স্টাডিজ 2 আমরা যদি দেখতে পাই যে পরপর 3টে বা তার বেশি ইন্টিজার ভ্যালুর মান সেম এই ধরনের ইটারেটিভ প্রসেস ক্যালকুলেশন করতে গিয়ে, তাহলে বুঝতে হবে রিপিটেশন হতে পারে, কাজেই স্টপ করে দেব। এগুলো অবশ্যই অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আর একটা কেস স্টাডিজ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যদি রিয়েল নাম্বারেও সেম ভ্যালু চলে আসে তাহলে বুঝতে হবে যে একটা লুপে ব্যাপারটা পড়ে যাবে। যদি সেরকম হয়, সে রিয়েল নাম্বারের ক্ষেত্রে একটা ভ্যালু চলে এলো 0.33, যেটা আগে একবার এসেছিল, তার মানে 0.33 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে বেস দিয়ে আবার সেই একইভাবে রিপিট হয়ে ইনফাইনাইট লুপে চলে যাবে। একইভাবে প্রসেসটা অনন্তকাল ধরে চলতে থাকবে, যেটা কিছুতেই করা যাবে না। কাজেই সেই রকম সিচুয়েশন হলে এক্সেপশনাল ক্রাইটেরিয়াতে কেস স্টাডিজ 3 আমি যেটা বলছি যে সেই ধরনের সিচুয়েশন হলে স্টপ করতে হবে। এবার আমরা প্রসেসটার দিকে এগোই, আরও পরিষ্কার হয়ে যাবে আশা করি। এখানে প্রোডাক্ট আসবে, আমরা ক্যালকুলেশন করলেই দেখতে পারবো 0.0336। এখানে রিয়েল ভ্যালু কত? রিয়েল ভ্যালু হলো 0.0336।
0.0336। ইন্টিজার ভ্যালু কত? এটা ইন্টিজার ভ্যালু, তার মানে 0। তাহলে আমরা কি সেকেন্ড ইটারেটিভ প্রসেস কন্টিনিউ করব? অবশ্যই করব। কেন? IT2 আমরা কেন করছি না, আমাদের এখানে কখন আমরা স্টপ করব? যখন রিয়েল ভ্যালুটা 0 হবে। বেশিরভাগ ক্ষেত্রেই 0 নাও হতে পারে, তখন আমাদের এক্সেপশনাল কেস হিসাবে সহজ যেটা মাথায় আসবে সেটা হচ্ছে ইটারেটিভ মেথড 5টা কন্টিনিউ করে যদি তারপরেও রিয়েল ভ্যালু 0 না আসে, স্টপ করতে হবে এবং ভ্যালুটা লিখে ইন্টিজার ভ্যালুটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কাউন্ট করে তার আগে পয়েন্ট লিখে ভ্যালুটাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হিসেবে বলে দিতে হবে। তাহলে ইটারেটিভ প্রসেসে নাম্বার 2 আমরা চলে আসছি 0.0336 মাল্টিপ্লাইড বাই 16। প্রোডাক্ট আমরা কি পাবো? প্রোডাক্ট আবার আমরা ক্যালকুলেশন করলে পাবো 0.5376। আমরা দেখতে পাচ্ছি রিয়েল ভ্যালু 0.5376, ইন্টিজার ভ্যালু হলো কি 0। এই রিয়েল ভ্যালুর মান এখানে যে ভ্যালুগুলো থাকছে, এই ভ্যালুটা যখনই 0 আসবে, নর্মাল কেস 0, এক্সেপশনাল কেস যেটা আমি বললাম কেস স্টাডিজ হিসাবে, তাহলে নর্মাল ভ্যালু যদি 0 আসে, স্টপ দ্য প্রসেস, স্টপ দ্য প্রসেস when real part or real value is 0। যদি না আসে, এটা নর্মাল কেস, এক্সেপশনাল কেস আছে। এবার এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 0 হয়নি, তাহলে আমরা নেক্সট ইটারেশন কন্টিনিউ করব। লিখছি আমরা 0.5376 মাল্টিপ্লাইড বাই 16 ইকুয়াল টু, আমাদের এই ক্যালকুলেশন করে আসবে 8.6016। রিয়েল ভ্যালু হলো 0.6016, ইন্টিজার ভ্যালু 8। IT4 আবার আমরা কন্টিনিউ করব 0.6016 মাল্টিপ্লাইড বাই 16। বুঝতে হবে আমরা কোন পার্টটাকে নিয়ে ক্যালকুলেশন করছি। আমরা রিয়েল ভ্যালুটাকে নিয়ে নেক্সট ইটারেশনে যাচ্ছি, অর্থাৎ এই ভ্যালুটা যেটা ইটারেশন 1 এর ক্ষেত্রে রিয়েল নাম্বার বা ফ্র্যাকশনাল নাম্বার ছিল, সেটাকে ইটারেটিভ 2তে গিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। একইভাবে IT2 এর যেটা ফ্র্যাকশনাল ভ্যালু ছিল, আমি অ্যারো দিয়ে বোঝানোর চেষ্টা করছি, সেইটা ইটারেশন 3তে গিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে। মাল্টিপ্লিকেশনগুলো করি, দেখা যাক কী কী ভ্যালু আসে। এখানে আসবে 9.6256, রিয়েল নাম্বারের ক্ষেত্রে 0.6256 এবং ইন্টিজার ভ্যালু 9। এখনও আমার ফ্র্যাকশনাল পার্টে 0 আসেনি, কন্টিনিউ করব। এই ধরনের সিচুয়েশনে বলেছি এক্সেপশনাল কেসের মধ্যে পড়ছে, দেখলেই বোঝা যায়। কাজেই 5টা থেকে 7টা ইটারেটিভ প্রসেস কন্টিনিউ করে আমরা ছেড়ে দিতে পারি। 0.6256 মাল্টিপ্লাইড বাই 16 ইকুয়াল টু আমার চলে আসবে 10.0096 0.0096, ইন্টিজার ভ্যালু 10 মান, কিন্তু 10 আমরা ইউনিক ডিজিট হিসাবে হেক্সাডেসিমালে লিখতে পারবো না। কাজেই এটাকে আমাদের যেটা করতে হবে সেটা হলো 10-এর যে ইউনিক ডিজিট এ দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। IT6 এখনও আমাদের
কি বলেছিলাম যে স্টপ দ্য প্রসেস ওয়েন রিয়েল ভ্যালু ইজ জিরো। রিয়েল ভ্যালু এখনও জিরো হয়নি, আমরা দেখতে পাচ্ছি এখনও পুরোপুরি জিরো হয়নি, ফ্র্যাকশনাল রয়ে গেছে। তাহলে ওই ফ্র্যাকশনাল ভ্যালুটাকে নিয়ে আমরা চলে যাব মাল্টিপ্লিকেশনের সেম প্রসেসে নেক্সট ইটারেশনে। মাল্টিপ্লাইড বাই 16 ইকুয়াল টু আমার চলে আসছে 0.1536। আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে লিখব 0.1536 অ্যান্ড এখানে ইন্টিজার ভ্যালু আবার 0। আর আমরা করব না, বলেছিলাম এক্সেপশনাল কেসে 5টা থেকে 7টা, এখানে 6টা ইটারেটিভ প্রসেস করা হয়ে গিয়েছে, আর দরকার নেই। অর্থাৎ এবার আমরা মেইন কাউন্টিংটা করব, ইন্টিজার ভ্যালুটাকে কাউন্ট করব ডাউনওয়ার্ড ডিরেকশনে। তাহলে আমরা লিখতে পারি, এখানে পয়েন্টটা আগেই থাকবে, একদম ওপরে আমরা লিখছি ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে পেয়েছিলাম 3C2 962, আর এখানে 0.0021 যে ফ্র্যাকশনাল ভ্যালু ডেসিমেলে ছিল সেটার ভ্যালু তাহলে আমাদের চলে আসবে কত, 0। ডাউনওয়ার্ড ডিরেকশনে আমাকে ক্যালকুলেশন করতে হবে 0 0 দেন 8 দেন 9, দেন আমরা 10 লিখতে পারি না, মানটা 10 বোঝানোর জন্য ইউনিক ডিজিট a, দেন 0। এই ভ্যালুটাকে লিখে আমাকে অবশ্যই লিখতে হবে প্রায় বা অ্যাপ্রক্স, এই কথাটা লিখতে হবে, কারণ ইন্টিজার ভ্যালুটা একদম এক্স্যাক্ট ভ্যালু, কিন্তু এই ফ্র্যাকশনাল পার্টটা কখনোই এক্স্যাক্ট ভ্যালু নয়, কাজেই এটা অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে আমরা দেখতে পেলাম আমরা দুটো পার্টই করলাম, ইন্টিজার পার্টের ক্ষেত্রে আর ফ্র্যাকশনাল পার্টের ক্ষেত্রে আমরা 962.0021 কনভার্সন করে দেখতে পেলাম, সেটা হেক্সাডেসিমেলে এলো 3C2.00890। আশা করি পরিষ্কার হলো। এই পর্যন্ত আজকের আলোচনা শেষ করলাম।